মায়া তারেককে বাইরে দাঁড়িয়ে থাকতে বলেই দরজাটা লাগিয়ে দিল। অতঃপর তারার দিকে তাকিয়ে বলে, আপনি আমাকে কিছু বলতে চান যেটা অন্য কাউকে না? এটা আপনার ভাবভঙ্গিতে প্রকাশ পায়। এবার বলুন কি বলতে চান। তারা মায়ার কাছে এসে মায়ার গাল ছুঁতে গিয়েও ছুঁল না। কান্না ভেজা কণ্ঠে বলে, তোমাকে একটু কি জড়িয়ে ধরতে পারবো মহুমা? মায়ার হাত পা শীতল হয়ে যায়। তার শৈশবের নাম ধরে তারা ডাকলো কেন? এর মানে তারা জেনে গেছে? মায়া অন্যদিকে ফিরে বলে, আমি মোহ নই, আমি মায়া, মেহরুন জাহান মায়া। তারা ম্লান হাসলো, চোখের পানি মুছে বলে, বেশ খানিকটা বদলেছ তুমি। তাই তো জিজ্ঞাসা করলাম যে জড়িয়ে ধরতে পারবো কি না। হয়তো ছোটবেলার মোহনা এখন আর নেই। তার মনটা এতটাই পাথর হয়ে গেছে যে সে এখন হয়তো আমাদের মূল্যায়ন করে না। মায়া তারার দিকে ফিরে বলে, আমি মূল্যায়ন জানি না? আমাকে অহংকারী মনে হয়? আসলে কি আমি এমন ধরনের যেটা আপনি বলছেন? না, তুমি আগের মতোই আছো, যেমনটা শাহানা আপা তোমাকে বানাতে চেয়েছিল। একটুও বদলে যাওনি। কেন বারবার ওই সব নাম নিচ্ছেন আমার কাছে? কারণ আমি জেনে গেছি তুমি মোহনা, তোমার দাদাজানের আদরের মায়াবতী। মায়া তাকিয়ে আছে তারার চোখের দিকে। তারা আবারও বলে, তোমার গলার কাছে যে তিল আর তোমার মাঝে মোহন সর্দারকে নিয়ে যে রাহ, এগুলোই স্পষ্ট যে তুমি কে। এখন তোমাকে কিছু জানানোর ছিল আমার। কি? আসলে বলতে গিয়েও থেমে এদিক ওদিক উকি দিল। মায়া বলে, কেউ নেই এখানে। তারেক কাউকে আসতে দিবে না, তুমি বলো। তারা এবার মলিন হাসলো। তারপর বলে, আমি বুঝতে পেরেছি তুমি কেন এই বাড়িতে পরিচয় পরিবর্তন করে এসেছো। এটা নিয়েই আমার কথা ছিল। কি কথা? এ বাড়িতে তুমি সুরক্ষিত না। ওরা তোমাকে মেরে ফেলবে, ঠিক যেমনটা তোমার দাদাকে মেরেছিল। আমার দাদাজানকে মেরেছিল মানে? হ্যাঁ, তোমার দাদাজানকে খুন করা হয়। আর এটা করা হচ্ছে একটা ফর্মুলার জন্য। মায়ার মনে পড়ে তার দাদাজান ছোটবেলায় তাকে একটা কাগজপত্র দিয়েছিল, আর সাথে দিয়েছিল একটা কাচের বয়াম যার মধ্যে ছিল মাটি, আর সেখানে তৈরি করা হয় সার। মায়া সেই কাগজপত্র হারিয়ে ফেলে, কিন্তু বয়াম তার কাছেই আছে। মায়ার খুব ভালো করেই মনে আছে দাদাজানের মৃত্যুর ঠিক কিছুদিন পরই মোহন সর্দার বিয়ে করে বাড়িতে আনে সোনালীকে। মায়া এগুলো আর না ভেবে বলে, কে খুন করেছে আমার দাদাজানকে? এটা আমি জানি না, তবে এটা জানি এই খুনির সাথে যুক্ত আছে সোনালী আর মালিনী ম্যাম। আমি শুধু এক রাতে তোমার দাদাজানের কণ্ঠের একটা ছোট্ট টেপ রেকর্ডার পেয়েছিলাম। ওখানে বলেছিল যে তাকে খুন করতে এসেছে সোনালী আর তার প্রেমিক। একটু পরে সে মারা যাবে। তার শরীরে বিষ দেওয়া হয়েছে। শুধু তাই না, রাজের মাকেও খুন করা হয়েছে। খুনের আসল উদ্দেশ্য ওই ফর্মুলা জোগাড় করা। কাগজপত্র ওই লোকেরা নিয়ে গেছে। ওরা সর্দার পরিবারকে ধ্বংস করে দিবে। রাজের মাকে খুন করেছে মানে তো মন্ত্রীমশাই আর একটা মা বোঝানো হয়। হ্যাঁ, রাজবাবার মায়ের নাম রোহিণী খান। মালিনী খান তার যমজ বোন। আমি এগুলো কিছুই জানতাম না। কিভাবে বা জানবো? আমাকে এই বাড়িতে কাজে আনা হয় তোমার জন্মের কয়েক মাস আগে, তাই অত শত কাহিনী জানতাম না। কিন্তু তোমরা বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি এক এক করে অনেক কিছু জানতে পারি। আমি তো ভেবেছিলাম তোমাদের খুন করে দিয়েছে। আমি তো শুধু প্রমাণ খুঁজছিলাম যে এগুলো আসলেই সত্যি নাকি আমার মনের ভুল। কোনো কিছু জোগাড় করতে না পারলেও অনেক কিছুই জানতে পেরেছি। কি কি জেনেছো? এই যে রোহিণী খানের মৃত্যুর পর মহসিন সর্দার এক প্রকার ছেলের সুখের জন্য জোর করে তার বিয়ে দেন মালিনী খানের সাথে। রাজের এখানে সম্মতি ছিল না। মায়ের শোকে সে তখন পাথর। এরপর মালিনী ম্যাম আর মাহমুদ স্যারের একটা ছেলে সন্তান হয়। দুর্ভাগ্যবশত সে নাকি হারিয়ে যায়। এগুলো জানার ঠিক কিছুদিন পর আমি একদিন মহসিন সর্দারের ওই রেকর্ড পাই। রেকর্ডটা কোথায়? আমি ওটা মাহমুদ সর্দারকে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার হাত থেকে ওটা পানিতে পড়ে যায়। সেই যে হারিয়েছি আর খুঁজে পাইনি। কিন্তু আমি সত্যি কথাটাই বলছি, এই বাড়িতে ওই সোনালীর আগমন ফর্মুলার জন্য। ও তোমার বাবাকে ওই ফর্মুলার জন্য বিয়ে করেছে। সোনালী কার সাথে মিলে এসব করেছে এটা আমি জানি না। শুধু জানি ও ওই ফর্মুলার লোভে নিজের রূপ নিয়ে তোমার বাবাকে ঘায়েল করেছে। এমনকি এক পুত্র সন্তানের জন্ম দেয়ায় তোমার বাবার মন জোগাতে পেরেছে।
আমি বিশ্বাস করি তোমার কথা। ওই লোকটাকে একদম আমার বাবা বলবে না। সে যতই সোনালির চক্রান্ত হোক না কেন, দিন শেষে এটাই সত্যি, ওই লোকটা এখন লোভী। ওই লোক একজন বাজে লোক, যে তার স্ত্রী সন্তানকে রেখেও পরকীয়া করেছে। তার মাঝে ছিল না অনুতপ্ত, বরং সে আমাদেরকে অনেক অত্যাচার করেছে। সাথে করেছে ওই শাহরিম রাজবাবা। হ্যাঁ, তোমার রাজবাবা আমাকে আর আমার মাকে তিলে তিলে মেরেছে। রাজবাবা কোথা থেকে এলো? সে আছে অনেক ঘটনা। তারা এবার কিছু একটা ভেবে বলে। আরও একটা কথা ছিল তোমাকে জানানোর। কি? মাহমুদ সর্দার আর রোহিণী খানের যমজ পুত্র হয়। একজন রাজ, আরেকজন নাম হচ্ছে তাজ। কি? হ্যাঁ, তার ছেলেটি জন্মগত প্রতিবন্ধী, তাই তাকে এই বাড়িতে রাখা হয় না। সে এখনো আর্টিজিমে এখানেই তার বন্ধুদের নিয়ে ব্যস্ত। রাজ বাবা আর মাহমুদ সর্দার গিয়ে দেখা করে আসে। আমার আরেকটা প্রশ্ন আছে। কি? অহর্নিশ, আদ্র আর রুদ্রদীপ। রুদ্র, আমি যখন এই বাড়িতে ছিলাম তখন তো এরা ছিল না, তাহলে এদের কি সম্পর্ক এই বাড়ির সাথে? আহান সর্দার হলো মহসিন সর্দারের দ্বিতীয় পক্ষের ছেলে। আবার শাহানা আপা ও অবনী আপা দুই বান্ধবী। অবনী আপাই আসলে তোমার মা বাবার বিয়ে নিয়ে কথা তোলে। আসলে দুই বান্ধবী একসাথে থাকবে, তাই পারিবারিকভাবে বিয়ে হয়। এরপর আহান সর্দার কি কাজে বিদেশ চলে যান। ওখানেই তাদের সংসার জীবন চলতে থাকে। আদ্র বাবা মাঝে মধ্যে আসতেন অবনী ম্যামের সাথে, তাই তোমার সাথে দেখা। রুদ্র বাবা আসতো না, এসেছে এই কয়েক বছর হলো। মায়ের মৃত্যুর খবর পেয়ে এখানে আসে, আবারও চলে যায়। তারপর বছর কয়েক আগেই পার্মানেন্ট এসেছে এখানে থাকার জন্য। শুনেছি রুদ্র বাবা পড়াশোনায় তেমন ভালো না, ফুর্তি আড্ডা এসব নিয়েই থাকে, তাই এখানে তাকে ভর্তি করিয়ে দিয়েছে আহান সর্দার। এটা শুনে মায়া একটু হাসল। রুদ্র এমন এক সিক্রেট যার ব্যাপারে কেউ কোনো ছিটেফোঁটা আন্দাজ করতে পারে না। মায়া নিজেও অবশ্য জানে না রুদ্র কে বা কি, কিন্তু মায়া এটা শিওর রুদ্রের মাঝেও আছে কোনো রহস্য। মায়া এবার তারাকে প্রশ্ন করে, তাজকে কি এই বাড়িতে আনা হয় না? না, আসলে রাজবাবা আসার পর একবার আনা হয়। রাজবাবাই চেয়েছিল ভাইয়েরা একসাথে হেসে খেলে থাকবে, কিন্তু এখানে আনলে আমাদের মতো স্বাভাবিকভাবে চলতে পারে না। তার চলাফেরা একটু ব্যতিক্রম। অনেক সময় তো তাকে শিকল দিয়ে বেঁধে রাখার কথাও ওঠে, তাই তাকে ওখানেই রাখা হয়। প্রায় ঈদে গিয়ে আনার চেষ্টা করা হয়, ওই একদিন কি 2 দিন ঠিক থাকলেও আবারও সে পাগলামি শুরু করে, তাই আনে না তাজ বাবাকে। ও, আমার একটা বিষয়ে সন্দেহ হয়। কি? তাজ বাবার অসুস্থতার জন্য সোনালির অনেক হাত আছে। মানে? আমি দেখেছি সোনালি আর তাজ বাবার জন্য আনা ডাক্তার একসাথে একদিন কথা বলছিল। আমি বাজার করতে গিয়েছিলাম ওই দিন, দূর থেকে ওদেরকে একসাথে দেখেছি। এগুলো আমি তখন অত পাত্তা দিতাম না, কিন্তু যেদিন তাজ বাবার ব্যাপারে জানতে পারলাম সেদিন থেকে সন্দেহের দানা বাঁধতে শুরু করেছে। তুমি এগুলো কাউকে জানাওনি কেন? আমি একবার না অনেকবার চেষ্টা করেছি মাহমুদ স্যারের কাছে সবকিছু বলার, কিন্তু আমি ধরা পড়ে যাই মালিনী খানের কাছে। সে কিছু বলে না আমাকে, শুধু চুপ থাকার হুমকি দেয়। কেউ কিছু জানতে পারলে আমার গ্রামে অসুস্থ বাবা মারা যাবে এগুলো বলে। এছাড়া প্রমাণ ছাড়া কিছু বললে কে শুনবে আমার কথা? আমি তো রেকর্ড নিয়েও মাহমুদ সর্দারের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। রেকর্ড পানিতে পড়ে নষ্ট হয়ে যায়। রাজবাবাকে যে বলবো সে উপায়ও নেই, কারণ তোমরা কিভাবে বাড়ি থেকে চলে যাও, শাহানা আপা কোথায়, এগুলো কিছুই তো জানি না। তোমাদের এই ঘটনার ঠিক 6 দিন আগেই তো আমরা বাড়িতে যাই। আমাদেরকে ছুটিতে রাখা হয় যে। এসেই এসব শুনে আমরা অবাক হই। মাহমুদ সর্দার তো গ্রামে ছিলেন, এজন্য তিনিও কিছু জানেন না। তোমাদের ছুটিতে রাখা হয়, আর এদিকে আমাদের জানানো হয় তোমাদের বাড়ি থেকে বিদায় করেছে। আমার মাকে ওই সময় কাজের মেয়ের মতো খাটাতো, দিনরাত পরিশ্রম করতে হতো মাকে। এরপর ওরা সবাই একসাথে ডাইনিং টেবিলে খেতে বসলে আমি আর মা খেতে বসতাম ফ্লোরে। আমাকে তোমার ওই রাজবাবা অনেক অত্যাচার করেছিল। রাজবাবা অত্যাচার করেছিল মানে? এর আগেও বলেছ রাজবাবা অত্যাচার করেছে, এগুলো কি বলছো তুমি?
আসলে তোমাদের বিদায় দেওয়ার পর উনি দেশে ফিরেন, আমাদের সারপ্রাইজ দেন। 2 দিন ঠিক ছিল, কিন্তু তারপর শুরু করে দিল মারপিট। আমাকে কারণে অকারণে অসংখ্যবার মেরেছে। মাকে ডাক্তার দেখানোর দরকার ছিল, কিন্তু যেতে দেয়নি। ওই মোহন সর্দার আমার মাকে চাবুক দিয়ে আঘাত করতে করতে রক্তাক্ত করে দেয়, শুধুমাত্র তার ওই সুন্দরী বউয়ের কথাতে। আমি ছাড়বো না ওদেরকে, ওদের সবাইকে তিলে তিলে মারবো। ওই সোনালীকে আমি মারার আগে এই বাড়ির কাজের মহিলা বানিয়ে দিব। ওই মোহন সর্দারের এমন হাল করব যে পরকীয়ার শাস্তি যে কি সে সেটা উপলব্ধি করবে। পথের ভিখারি করে দিব আমি তাকে। হাঁপাতে হাঁপাতে কথা বলে মায়া। তারা মায়ার কাঁধে হাত রেখে বলে, আমি তোমাকে সাহায্য করব। কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে, কিন্তু আমার মনে হয় না রাজবাবা এগুলো করেছে। কেন মনে হয় না? কারণ সবকিছু কেমন হুটহাট করে চলল মনে হলো। এদিকে আমরা নেই, ওদিকে মাহমুদ সর্দার ছিলেন না, অন্যদিকে রাজবাবা এসেছে। রাজবাবা যে এসেছিল এই নিয়ে তো একটা কথাও তখন হয়নি। অন্তত হলেও মাহমুদ সর্দার থাকতে পারত ছেলের আসার খবর পেয়ে। সে কিন্তু আসেনি। আমার মনে হয় তোমাকে আরেকটু খোঁজ নেওয়া দরকার, কারণ ওখানে ওদের ষড়যন্ত্র খুব নিখুঁতভাবে ধরা পড়েছে। ভালো করে ভেবে দেখো, তোমাদের ওপর অত্যাচার কিন্তু ওই সময় হয়নি যখন মাহমুদ সর্দার বাড়িতে ছিল। ওরা সবকিছু করতো আড়ালে। এর মানে মাহমুদ সর্দার যে গ্রামে যাবে এটারই সুযোগ ছিল সোনালী আর মালিনী। তাই হয়তো তখন আমাদেরকে ছুটিতে রাখে আর তোমাদেরকে চাকরের মতো খাটায়। মায়া এবার শান্ত হলো, ভাবতে থাকলো তারার কথা। আসলেই তো তাই। রাত যে বাসায় এসেছে এই খুশিতে তো মাহমুদ সর্দারের এই বাড়িতেই থাকার কথা। তিনি কেন ছিলেন না? আবার রাজ এসে তো বাবাকে জানাবে। যেহেতু রাজ এসেছে এটা নিয়ে কেউ কোনো কথা বলেনি, সেহেতু ঘটনা এর মাঝে ভিন্ন কিছু ছিল। মায়া মনে মনে ভাবতে থাকে আর বলে, তাহলে কি ওই সময় মন্ত্রীমশাই ছিল না? ওটা কি তবে তার ছিল? একটুর জন্য ঠোঁট প্রসারিত করে মায়া বলে ওঠে, আমাকে আবারও সব কিছু শুরু থেকে খোঁজ করতে হবে। তুমি আমাকে সাহায্য করবে কি? হ্যাঁ, করব সাহায্য তোমাকে। এই বাড়ির প্রাণটাকে ফিরিয়ে আনতে আমি তোমাকে সাহায্য করব। তাহলে আমি যেমন যেমন বলবো ঠিক তেমনটাই করবে। তারা মাথা নাড়ালো। মায়া এবার নিজে থেকে জড়িয়ে ধরল তারাকে। তারাও স্নেহের হাতটা মায়ার মাথায় রাখলো। মায়া আলতো হেসে বলে, মা যখন আমার পুতুল বরকে নিয়ে ব্যস্ত থাকতো আমি মুখ ফুলিয়ে তোমার কাছে আসতাম, তুমি আমাকে এভাবেই আগলে রাখতে। হ্যাঁ, আর ঠিক তার মিনিট 5 কি 10 পরে তোমার পুতুল বর এসে তোমাকে নিয়ে চলে যেত। কি হিংসে ছেলেটার। মায়া আর তারা হেসে দিল। রাজ এসেছে নিজের ঘরের দরজার সামনে। তারেককে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, তুমি আমার ঘরে উঁকি মারছো কেন? বাসর তো আজ ওই ঘরটাই হবে। ম্যাম আদেশ করেছেন তাই আমি এখানে। ও বলেই রাজ ঘরের দিকে যেতে নিবে, তারেক পথ আটকে দাঁড়ালো। রাজ তারেকের দিকে তাকিয়ে বলে, অদ্ভুত তো, ঘর আমার, এদিকে রাস্তা আটকে আছো তুমি, কাহিনী কি? ভিতরে প্রবেশ নিষেধ স্যার। মাথা কি পুরো গেছে নাকি? ঘরটা আমার, ভিতরে বউটাও আমার, আর প্রবেশ নিষেধটাও নাকি আমার? দুঃখিত স্যার, ঘর আপনার ছিল, এখন এই ঘর আপনার আর আপনার মিসেসের। আপনার মিসেস এখন প্রাইভেসি চেয়েছেন। রাখ তোর প্রাইভেসি, বেটা ফাউল বডিগার্ড। আমার বউকে কিনা আমার থেকে প্রাইভেসি মেনটেন করতে বলে। দুঃখিত স্যার, রাগ করবেন না প্লিজ। এটা ম্যামের আদেশ, আমাকে তার আদেশ মানতে হয়। আমি কে এটা কি ভুলে গেলে তুমি? না স্যার, ভুলিনি। আপনি হলেন মন্ত্রী শাহারিম রাজ, যার বউ মন্ত্রীর থেকেও ভয়ঙ্কর। কি বলতে চাও? এই যে আপনি আপনার বউয়ের কাছে একজন ভেজা বেড়াল, আপনাকে ভিতরে পাঠানো মানে আমাকে উপরে পাঠানো, কারণ সব দোষ আমার উপরেই দিবেন তাই। আব্বে বেটা, একবার ভিতরে যেতে দে। আমি ভেজা বেড়াল নাকি বাঘের গর্জন দিয়ে উঠি তোকে দেখিয়ে দিচ্ছি। দুঃখিত স্যার, আপনার গর্জন দেখার জন্য আমার সময় নেই। ম্যামের অর্ডার পেলেই আমাকে চলে যেতে হবে। তুই তো এবার আমার হাতেই মরবি রে তারেকের বাচ্চা। তোর ম্যাডাম তোকে ওপারে পাঠানোর আগে আমিই তোকে ওপারে পাঠিয়ে আমার বউয়ের কাছে যাচ্ছি বাঘের গর্জন দিতে। রাজ কথাগুলো জোরে রাগের সাথে বলে। পিয়াস ছুটে আসে রাজের চিৎকার শুনে। এদিকে মায়া চেঁচামেচি শুনে তারাকে ছেড়ে দরজা খুলল। পিয়াস এগিয়ে এসে রাজের মুখে এগুলো শুনে বলে,
এই বেটা এতদিন আমার মাথা খেয়েছে, এখন কি তারেকের মাথাটাও খাবে? এই মন্ত্রীর আশেপাশে যারা আছে একটারও শান্তি নেই। বর যেমন বউও ঠিক হয়েছে তেমনই। মায়া দরজা খুলে ভ্রুকুসকে বলে, কি হয়েছে? এই ফাউল বেটা আমাকেই কিনা আমার ঘরে আসতে দিবে না, বলে কিনা আমার বউয়ের প্রাইভেসি লাগবে। আমার বউয়ের কিনা আমার থেকেই প্রাইভেসি দরকার? কত বড় ফাউল হলে এসব বলে? ও তো ঠিকই বলেছে, আমি যেটা আদেশ দিয়েছি ওকে তো ওটাই মানতে হবে। তারা বেরিয়ে আসে ঘর থেকে। রাজ ভ্রুকুসকে দেখলো শুধু। তারা নিজের মতো চলে গেল নিচে। তখনই তারাকে ক্রস করে এগিয়ে আসলো রুদ্র। রুদ্র কিছু বলার আগেই রাজ চোখের ইশারা দিয়ে দেখালো তারাকে। এরপর বলে ওঠে, আমার বউ কিনা শেষমেশ আমাদের সার্ভেন্ট নিয়ে প্রাইভেসি টাইম স্পেন্ড করছে। শাট আপ মন্ত্রীমশাই। মায়া ঘরে চলে যায়। এদিকে রুদ্র বুঝলো রাজ কেন এই কথা বলেছে। এর মানে তারাকে টার্গেট করতে হবে তাদেরকে। বেশ কিছুক্ষণ ধরেই তারার মাঝে গোপন কিছুর আভাস পেয়েছিল রাজ ও রুদ্র। রাজ ঘরে এসে মায়ার হাত ধরে নিজের কাছে আনে। মায়ার কপাল ছুঁয়ে বলে, জ্বর কি কমেছে? কিছুটা। রাজ মায়ার চোখ মুখ দেখছিল খুঁটে খুঁটে। মায়া এটা দেখে বলে, এভাবে কি দেখছেন? সারাদিন পর একটু ক্লান্তি দূর করছি মায়াবতী। আমাকে দেখে? পুরুষ মানুষের ক্লান্তির অবসান কখন ঘটে জানো মায়াবতী? কখন? রাজ মায়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, যখন সে তার বউয়ের মুখটা দেখে নিজের আশেপাশে সব কিছু ভুলে যায়। ভুলে যায় তার পরিচয়, ভুলে যায় তার দায়িত্বের কথা, শুধু মেতে থাকে বউয়ের ভালোবাসায়, হারিয়ে যায় গভীরতম প্রেম নিবেদনে। মায়া রাজের চোখের দিকে তাকিয়ে আছে। রাজ নেশালো দৃষ্টিতে দেখছে মায়াকে। রাজের ঠোঁট এখনো মায়ের কানের কাছে। মায়া একটু মুখটা বেঁকিয়ে রাজের দিকে তাকাতেই মায়ার ঠোঁট যেন আপনা আপনি রাজের ঠোঁটের নিকটে চলে যাচ্ছে। দুটো ঠোঁট একত্রিত হতে নিবে ঠিক তখনই দরজায় কেউ কড়া নাড়ে। মায়া রাজকে ছেড়ে দরজা খুলতেই একজন সার্ভেন্ট বলে, স্যার এগুলো অর্ডার করেছিল। মায়া দেখলো একটা র্যাপিং পেপার দিয়ে সাজানো বক্স। মায়া ওটা নিয়ে দেখতে থাকলো। সার্ভেন্ট চলে যেতেই মায়া ভিতরে ঢোকে। রাজ ওই সময়ই চলে যায় ওয়াশরুমে। মায়া মিনিট কয়েক ধরে দেখতে থাকে। একবার ভাবলো এটা তার জন্য এনেছে রাজ, আবার ভাবলো রাজ আসলে রাজকে দিবে, আবারও কেন যেন দেখার আগ্রহ জাগলো। তাই হাতে কেচি নিয়ে পেপারটাকে কাটে। র্যাপিং পেপার কাটার পর একটা বক্স দেখতে পায় মায়া। ওখানে কিছুই লেখা নেই, তাই আরও খুলে। এর মধ্যেই রাজ মাথা মুছতে মুছতে ওয়াশরুমের দরজা খুলে। মায়া বক্সটা খুলতেই দেখতে পায় কিছু পার্সোনাল প্যাকেট, যেগুলো দেখে মায়া চোখ বড় বড় করে তাকালো রাজের দিকে। রাজ মায়ার হাতে ওগুলো দেখে বলে, এগুলো তোমার হাতে কেন? এগুলো আমার হাতে কেন এটা না জেনে আগে বলুন আপনার সাহস কি করে হয় এগুলো নিয়ে আসার? আমি কি আপনাকে অনুমতি দিয়েছি আমার কাছে আসার? আরে এগুলো আমাদের জন্য না, এগুলো তো আজকে যাদের বাসর তাদের জন্য এনেছি। আপনি এগুলো আমার বোনের জন্য এনেছেন? ছি! এই একদম অন্যদিকে ঘুরিয়ে যাবে না। এগুলো আমি তোমার বোনকে দিব না, এগুলো তো পিউ বেবিকে দিতাম। বেচারার হঠাৎ করে বিয়ে হয়েছে, এখনও প্রস্তুত না। এসব তো আমাদেরকেই ব্যবস্থা করে দিতে হবে। আপনার মাথায় এগুলো ছাড়া কিছু আসেই না, তাই না? আমার মাথায় অনেক কিছুই আসে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই জিনিসটাই বেশি আসে যেটা আমার পূরণ হয় না। লুচ্চা মন্ত্রী মশাই আপনি। পুরুষ জাতি দুঃখ প্রকাশ করলেই হয় লুচ্চা। চুপ করুন আপনি, এগুলো ওদেরকে দিবেন না। তুমি কি চাও তোমার বোন এত তাড়াতাড়ি তোমাকে খালামণি বানাক? তুমি তো নিজেই মা হওয়ার মিশন শুরু করছো না। তোমার বোনের ক্যারিয়ার শুরু করার আগে মা হতে দিবে বলে তো মনে হয় না। তাই বলে এগুলো দিতে হবে? আমি এখানে শুধু তোমার বোন দেখছি না মায়াবতী, পিউ বেবিকে নিয়েও ভাবছি। ওর নেই নিজস্ব কোনো বাড়ি, ওর একটা ছোট কুঁড়েঘর হোক, তারপর না হয় বাচ্চা নিয়ে ভাববে। আর সব থেকে বড় কথা, একজন নারী পুরুষ যখন এক ঘরে এক বিছানায় একসাথে সময় কাটায় তাদের মাঝে কিন্তু পৃথিবীর কোনো ভাবনা আসে না। তখন একটা কিছু ঘটে গেলে পরে কোনো কিছু ভেবেও সিদ্ধান্ত নিতে পারবে না। আর এটা যে আমি ওদেরকে দিচ্ছি এটা তো ওরা জানতে পারতো না,
গিফট হিসেবে পার্সেল তো ওদের হাতে যাওয়ার কথা। কে দিল এটা? ওরা তো জানতেই পারতো না। মায়া মাথা নিচু করে জিনিসগুলো ঘৃণার সাথে ব্যালকনি দিয়ে ফেলে দেয় আর বলে, ওই যে একজন সার্ভেন্ট এসে দিয়ে গেল। আমি ভেবেছিলাম কোনো গিফট এসেছে, তাই আমি খুলে দেখেছিলাম। রাজ দুষ্টু হেসে মায়ার কাছে এসে বলে, বরের প্রতি ভালোবাসা জেগেছে বুঝি মায়াবতী? মায়া কোনো কথা না বলে ল্যাপটপ নিয়ে বসে। রাজ হাতের টাওয়ালটা চেয়ারের ওপর রেখে আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুলগুলো সেট করে নেয়। আয়নার সামনে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে বলে, শুনেছি 30 পার করলে নাকি চুল পাকে। তো চুল পাকার আগে কি বাবা ডাক শুনতে পাবো না আমি? মায়া ল্যাপটপ ছেড়ে রাজের দিকে তাকালো। রাজ একটা ফ্লাইং কিস দেখিয়ে দিল। রুদ্র এসেছিল বাগানের দিকে। নিজের মতো আনমনে হাঁটতে থাকে। কিছু দূর হাঁটার পর পায়ের কাছে কিছু প্যাকেট পায়। এগুলো হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এরপর যেখানে এগুলো পেয়েছিল সেই ঘর বরাবর তাকিয়ে দেখলো এটা গেস্ট রুম, যেটা রাজের ঘরের পাশে, কিন্তু একটু দূরে ঠিক কোণা দিয়ে। মায়া এগুলো নিচে ফেললেও বাতাসে হয়তো এদিক ওদিক ছড়িয়ে অন্যদিকে চলে যায়। রুদ্র একবার গেস্ট রুম আরেকবার প্যাকেটের দিকে তাকিয়ে বলে, এই গেস্ট রুমে আবার কে এগুলো কাজে লাগায়? আকামের কি জায়গার অভাব পড়েছে? হিয়া কানে হেডফোন আর হাতে বই নিয়ে এসেছিল বাইরে। রুদ্রকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসলো। লাইটের আলোয় রুদ্রের হাতের প্যাকেটটার নাম পড়ে একটু জোরেই বলে, ছি। রুদ্র হা হয়ে পিছনে ঘুরল। হিয়া রাগে বিড় বিড় করতে করতে বলে, আপনি আসলেই একটা নষ্ট পুরুষ, বলেই দৌড়ে চলে গেল ঘরের দিকে। রুদ্র আহাম্মকের মতো চেয়ে থাকে, বলে, ইনভেস্টিগেশন করতে গিয়ে শুধু নষ্ট পদবিটাই পেয়ে যাচ্ছি। কি ভাগ্য আমার, শখের নারী আমাকে দুর্ঘটনার সময় দেখে শুধু নষ্ট পুরুষ বানিয়ে দেয়। সকাল সকাল আজকেও রাজের ফোন বাজতে শুরু করে দিল। আজকে আর মায়া আগে চোখ খোলেনি, সে ঘুমে মশগুল। রাত চোখ পিটপিট করে খুলে ফোনটা হাতে নিয়ে দেখলো। ফোনের দিকে তাকাতেই মনে হলো ভুল দেখছে, তাই চোখটা দুইবার টিপ টিপ করে আবারও তাকালো ফোনের দিকে। না, সে ঠিকই দেখছে। এই সকালবেলা তাকে পিয়াস কল দিয়েছে। বিরক্তিতে কপাল কুঁচকে রাজ ফোন ধরে বলে, বাসর শেষ করতে পারলে না? বসকে মিস করছো নাকি? এরকম মিস তো আমি আমার মায়াবতীকেও করি না। আপনার মিটিং আছে তো স্যার? কয়টায়? 10টায়। হালার পুত, কি হলো তোমার? সব মিটিংয়ের মরণ কি সকালেই রাখতে হয়? বিকালে কি আমি বউ নিয়ে বৃন্দাবনে যাব যে সাত সকালে মিটিংয়ের কথা বলো? কল দিয়ে জ্বালাও। আমার কি দোষ? আপনি তো বিয়ের আগে ডেট অ্যান্ড টাইম ফিক্সড করে রেখেছিলেন। এগুলো তো অনেক আগের শিডিউল। আমার হয়েছে যত জ্বালা। বউ যখন কাছে ছিল না তখন ব্যস্ত থাকতে শিডিউল ছিল না। এখন বউ আছে, শিডিউলগুলো আছে। বলছিলাম মিটিংয়ে কি তাহলে পিছিয়ে দিব? রাজ দুষ্টু হেসে বলে, বউকে ছেড়ে উঠতে ইচ্ছা করছে না বুঝি পিউ বেবি? আমি আপনার জন্যই এই কথাটা বলেছি বস। বসের দোহাই দিয়ে যে তুমি নিজের বউ নিয়ে প্রেমবিলাসে মশগুল থাকবে এটা আমি বুঝি পিউ বেবি। পিয়াস চুপ করে আছে। রাজ বলে ওঠে, এবার থেকে মিটিংয়ের সময় বিকালে রাখবে। আমার তো মন্ত্রী হয়ে জনগণের সেবার পাশে স্বামী হয়ে বউয়ের সেবাটাও করতে হবে। ওকে বস, বাই। কল কেটে দিল পিয়াস। রাজ এবার মায়ার মুখের দিকে তাকালো। মায়া এখনো ঘুমে। রাজ মায়ার গালটার দুপাশ থেকে টেনে বলে, আমার গুলুমুলু টুলুমুলু কুটুমুটু বউ। মায়া ঘুমের মাঝে চোয়ালে ব্যথা অনুভব করে চোখ খুলে তাকালো। রাজ তার গাল দুটো নিয়ে টানাটানি করছে। মায়া বিরক্ত হয়ে বলে, হচ্ছেটা কি? বউকে আদর করছি। এটাকে আদর বলে? না, এটাকে আদরের সূচনা বলে। আসো বউ, একটু আদর দিই। দূরে সরুন আপনি। আপনার এই আদর আমার দরকার নেই। আমার এখন আমার বউকে আদর করতে ইচ্ছে করছে, বলেই আবারও নাক দিয়ে মায়ার গালে রাজ নাক ঘষতে শুরু করে আর ছোট ছোট চুমু দিয়ে বলে, আমার লাড্ডু গুড্ডু বউ। এগুলো কী সব নাম মন্ত্রীমশাই? মায়াবতী নাম তো পছন্দ না, তাই এগুলো বলে ডাকছি। এগুলো ডাকবেন না, কেমন যেন শুনতে লাগে। আচ্ছা ঠিক আছে, আমার মায়াবতীটাই ভালো। এখন কাছে আসো, মর্নিং কিস করে নেই। সরুন আপনি, ফ্রেশ হতে যাব। কে শোনে কার কথা? রাজ মায়ার হাত ধরে নিজের কাছে এনে মায়ার ওষ্ঠের স্বাদ নিতে ব্যস্ত। এদিকে মায়া বিরক্তিতে রাজকে ছাড়াতে চাইলে রাজ মায়ার উপরে উঠে কপাল কুঁচকে বরাবরের মতোই বলে,
দুষ্টুমি করবে না মায়াবতী, তোমার স্বামীর আদর দিতে সমস্যা হয়। মায়া রাজের দিকে তাকিয়ে মুখটা ভেঙচিয়ে বলে, আপনার সবসময় আমাকে আদর দেওয়ার শখটাই থাকে। বউ আমার, তাকে আদর দেওয়ার শখ তো আমারই থাকবে। এখন আর কথা বলো না, আমাকে একটু মন ভরে আদর করতে দাও মায়াবতী। বলেই কম্বলটা দিয়ে নিজেদের ঢেকে রাখলো রাজ। বাথরুম থেকে মাত্র বের হলো মৌ, মাথাটা টাওয়াল পেঁচানো। ঘরে এসেই আয়নার সামনে দাঁড়িয়ে কিছু ক্রিম মুখে মাখে। এটা দেখতে থাকে পিয়াস। মৌকে কিছুক্ষণ দেখে বলে, আপনার কি কি জিনিস লাগে এগুলো লিস্ট করে দিবেন, আমি আজকেই কিনে দিব। মৌ পিছন ফিরে পিয়াসের কাছে এসে বলে, কালকেই না ঠিক করলাম আমরা একে অপরকে তুমি করে বলবো, এখন তাহলে আপনি আপনি করছো কেন? আমি এভাবে কোনো নারীর সাথে কাছাকাছি হয়ে কথা বলিনি আজ অবধি। এমনভাবে বলছো যেন আমি অনেক বলেছি। এটা আমি জানি না, কিন্তু আমি অসভ্য নই। আমিও নই, কিন্তু আমার ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু ভেবে রাখা আছে। কি কি ভেবেছেন? সরি, ভেবেছ? মৌ এবার পিয়াসের কোলে বসে বলে, আমি ভেবে রেখেছি কিভাবে আমি আর আমার স্বামী মিলে এই পৃথিবীতে হাসি খুশি পরিবার হয়ে থাকব। আমি ভেবে রেখেছি কিভাবে দুষ্টু মিষ্টি মুহূর্ত আমরা কাটাবো। আমি তো এটাও ভেবে রেখেছি আমার বাচ্চা কাচ্চা হলে তাদেরকে কিভাবে আদর করব। এত কিছু ভেবে রেখেছিলে? হ্যাঁ। তাহলে তো আমাকে কোনো কিছুই ভাবতে হবে না, তুমি যা ভেবেছো তাই করে চলবো। আচ্ছা। তাহলে এখন আমাকে আমার উপহার দিয়ে দাও। আমার সমস্ত টাকা তো ব্যাংকে আছে, ওটা তো উঠাতে পারিনি, আজকেই উঠিয়ে তোমার কাবিন পরিশোধ করে দিব। আরে আমি তো ওটা রাতেই মাফ করে দিয়েছি, এখন ওটা ছাড়া বউদের সকালের উপহারটা দাও। বউদের আবার সকালের কোনো উপহার থাকে নাকি? ও মা, তুমি কিছুই জানো না? না। ইংলিশ সিনেমা দেখো না? না, এজন্যই জানো না। শোনো আমার কথা, স্বামীদের কাজ হলো প্রতিদিন সকালে নাস্তা করার আগে বউদের থেকে চুমু খেয়ে নেওয়া। এতে করে মনও ভালো থাকে, সাথে এনার্জিও পাওয়া যায়। তোমাকে এগুলো কে বলেছে? ইংলিশ মুভির ডিরেক্টর। সরাসরি বলেনি, তার সিনেমা দিয়ে বুঝিয়ে দিয়েছে। এটা তো বাংলিশ জীবন, তুমি ইংলিশদের সাথে সংসার করার প্ল্যান করছো কেন? ধুর, বাংলিশরা তো শুধু দেখি সিনেমায় সকালে উঠে শাশুড়ি বৌমা যুদ্ধ করে, ওটা কোনো সংসার হলো নাকি? আমি তো ইংলিশ মুভির মতো সকালবেলা উঠে বরের থেকে চুমু খেতে থাকবো। চুমু খাই? হ্যাঁ খাই। এখন তুমি আমাকে এই উপহার দিয়ে দাও। আমি পারবো না। এ কি, সারা রাত বাসর করার পর এখন তুমি সকালে উঠে বউকে চুমু দিতে পারবে না? বাসর তো অন্ধকারে করেছিলাম, তাও তুমি যেভাবে করলে তাতে আমি সাড়া দিতে গিয়ে আপনা আপনি হয়ে গেছে। এখন তো পুরো ঘর জুড়ে বাইরের সূর্যের আলোতে আলো। বুঝেছি আমি। কি? তুমি আমাকে উপহার দিবে না, এটা আমাকেই আদায় করতে হবে, না হলে এই নাদান জামাই আমার ভবিষ্যৎ নিয়ে আগাবে না। পিয়াস আরও কিছু বলতে যাবে, তার আগে মৌ তার উপহার আদায় করে নিল। এদিকে বেচারা পিয়াস একের পর এক অ্যাক্সিডেন্ট সামলাতে ব্যস্ত। হুট করে জীবনে এক নারীর আগমন, তার সাথেই আবার হুট করে বিয়ে। এরপর হুট করেই জানতে পারলো সে যাকে বিয়ে করেছে সে একজন সাইকো নারীর বোন, সাথে মন্ত্রীর শালী। তার সাথেই আবার রাতে বাসর। এখন আবার এই সকালে আরেক দুষ্টুমি। পিয়াস যেন না চাইতেও আলাদিনের চেরাগ পেল, যেটা মন্ত্রী হয়েও রাজ পেল না। এর জন্যই হয়তো লোকে বলে, ভাগ্যে থাকলে সুখ আপনা আপনি আসবে, হাজারবার মাথা ঠুকলেও দুঃখীর জীবনে সুখ আসবে না। এই দশা দেখা দিল পিয়াস আর রাজের সাথে। মায়া আর রাজ পরিপাটি হয়ে নিচে নেমে আসে। সিঁড়ি দিয়ে ওদেরকে নামতে দেখে মৃদু হাসলেন মাহমুদ সর্দার। রাজ সাদা পাঞ্জাবি পরে আছে, বুক পকেটে সানগ্লাস, আর মায়া নীল শাড়ি, বাম হাতে ছোট পার্স। সিঁড়ি দিয়ে নামার সময় মায়া ও রাজ একে অপরের দিকে একবার তাকালো। মায়া রাজের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, আমি যেটা ভাবছি এটা যদি সত্যি হয় তাহলে আমার আর আপনার জীবনের সকল কাঁটা আমি উগরে দিব মন্ত্রীমশাই, কিন্তু সব যদি মিথ্যা হয় তাহলে আমার পথের কাঁটা হিসেবে আমি আগে আপনাকেই উগরে দিব। রাজ মনে মনে বলে, তোমার জীবনের ঘটে যাওয়া সকল কষ্ট আমি নিজের মাঝে বয়ে বেড়াবো মায়াবতী, তবুও তোমাকে কষ্ট পেতে দিব না। এই পৃথিবীর সকল সুখ আমি তোমার জন্য জমিয়ে রেখেছি, এক এক করে এখন উপহার দেওয়ার পালা।
রাজ আর মায়া চেয়ার টেনে পাশাপাশি বসলো। মাহমুদ সর্দারের দিকে তাকিয়ে মায়া মিষ্টি হেসে বলে, গুড মর্নিং বাবা। ভেরি গুড মর্নিং মা। রাজ মাহমুদ সর্দারের দিকে তাকিয়ে বলে, গুড আজ ভেরি হলো কেন? আমার মনের ইচ্ছে যে আজ পূরণ হলো তাই। বেশি লাফানোর দরকার নেই বাবা, তোমার মনের আশা পূরণ হয়নি। মাহমুদ সর্দারের কানের কাছে মুখ রেখে বলে। মাহমুদ সর্দার চকিত চাহনি দিয়ে বলেন, কি বলতে চাও? বউ আমার কাছেই আসে না, তাই এখনো তুমি দাদু হতে পারছো না। এই জন্যই বললাম তোমার আশা এখনো পূরণ হয়নি। যেদিন দাদু হতে পারবে সেদিন গুডের আগে ভেরি বলে মর্নিং উইশ করবে। হতচ্ছাড়া, আমি তোর বাপ হই। আমিও তো এটাই জানি। জানো যখন বাবার সাথে কিভাবে কথা বলতে হয় এটাও জেনে নাও। বাবার মন বুঝেই তো কথাগুলো বলছি। কি বোঝো তুমি আমার মনের? এই যে এখন তোমার দাদু ডাক শোনার খুব ইচ্ছে, যেটা পূরণ করতে দিচ্ছে না তোমার বৌমা। বৌমা আগে তার বাদর মার্কা স্বামীকে মানুষ করে তুলুক, তারপর না হয় বাচ্চা নিবে। সেগুড়ে বালি, আমি এত দেরি করতে পারবো না। নির্লজ্জ ছেলে, মুখে লাগাম দাও। মুখে লাগাম দিলে কি আমি দ্রুত বাবা হতে পারবো? চুপ করো বদমাইশ। আমি চুপ করে থাকলে তুমি দাদা হতে পারবে না বাবা। মাহমুদ সর্দার মুখ ঘুরিয়ে উপরের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ, আমার ছেলেকে একটু রহমত করো। খাওয়ার টেবিলে এসব বলে নাকি? কমন সেন্স এর বড্ড অভাব তোমার। এগুলো জায়নামাজের পাটিতে বলতে হয়। সেই সাথে এটাও বলে দিও তুমি দাদা হতে চাও। আবারও একই কথা। নাটক কম করো বাবা। তুমি আমাদের সিঁড়ি দিয়ে নামার সময় অপলক নয়নে দেখছিলে। তখন তোমার ইমাজিনে এসেছিল আমি আমার মায়াবতী, সাথে আছে আমাদের পুচকু। তুমি কিভাবে জানলে? তোমার ছেলে হই আমি। বাবার মন পড়তে সময় লাগে না। মাহমুদ সর্দার মৃদু হাসলেন, কথা বলার বাকশক্তি হারালেন। এটা সত্যি যে তিনিও চান মায়ারাজের অতি দ্রুত একটি সন্তান আসুক। তার চোখ তো এটা ভাবতেই আনন্দে চিকচিক করছিল। রাজ এটা ধরে ফেলেছে। অবশ্য এগুলো ধরে ফেলা কঠিন কিছু না। সার্ভেন্ট খাবার পরিবেশন করতে নিলে মায়া বলে, বোন আর পিয়াস কোথায়? রাজ এবার মায়ের দিকে ফিরে বলে, বাসরের পর স্বামী স্ত্রী কোথায় থাকে মায়াবতী? শ্যাট আপ। না বললে তো তুমি এখন তোমার বোনের জন্য এখানে স্লোগান গাইতে, তাই স্পষ্ট করে বুঝিয়ে দিলাম। তখনই বাইরে আসে মৌ আর পিয়াস। দুজনে নিচে নামে টেবিলের সামনে আসে। মায়া মৌকে দেখে মিষ্টি হাসে। মৌও তাই করলো। সবাইকে গুড মর্নিং বলে জায়গা মতো বসলো। মাহমুদ সর্দার জানালেন, আমি মায়া আর রাজের সাথে সাথে মৌ আর পিয়াসের বৌভাতের ব্যবস্থা করছি। 2 দিন পরেই পার্টি। মায়ের কারো দাওয়াত দেওয়ার থাকলে দিও। আমি আমাদের দিকের লোকেদের দাওয়াত দিব। আফসোস শুধু রাজের মামা মামি আসতে পারবে না। মায়া এবার মৃদু হেসে বলে, আমার ভাইকে দাওয়াত দিতে হবে বাবা। মাহমুদ সর্দার মুখের খাবার চিবুতে গিয়েও মুখ থেকে ফেলে দিলেন। মায়ার ভাই মানে বীর, যে কিনা রাজের মামাতো ভাই। এদিকে সে আসা মানে তো আরেক ঝামেলা। তার কাছে খোঁজ এসেছে যারা আর বীর একসাথে আছে। মনে মনে মাহমুদ সর্দার বলেন, ওই তো আরেক সাইকো বোনের কাণ্ড হজম হতে কষ্ট হয়, এবার সাইকো ভাইয়ের কাণ্ড হজম করতে হবে। মৃদু হেসে রাজ মাহমুদ সর্দারের দিকে পানি এগিয়ে দিল। মাহমুদ সর্দার পানি পান করে বলে, ওই সাইকো আশা মানে তো তোমার সাথে লেপ্টে থাকতে চাওয়া, নাগিনটাও আশা। এবার আবার কোন দৃশ্য দেখাতে চাও তোমরা? ওটা অতীত বাবা। যারার বেবি এবার চেঞ্জ, সে তার পার্টনার নিয়ে আছে। মানে এবার আর রাজ বেবি বলে ন্যাকা ডাক শুনতে হবে না বলছো? বাসলাম। তবে এবার আরেকটা তুফান আসতে চলেছে। আবার কি? সময় হলেই দেখতে পাবে। শান্তি নেই আমার। সে তুমি দ্বিতীয় বিয়ে করার পর থেকেই হারিয়েছ। মাহমুদ সর্দার আর কোনো কথা না বলে খাওয়ায় মনোযোগ হলেন। তার সুখ তো বিবাহিত জীবনের পর থেকেই উবে গেছে। এটা নতুন কিছু না। পেট পূজা করলেও শান্তি এখন। অন্তত শরীর ঠিক থাকবে।